সিনেমার শুরুতে দেখা যায় তিশা নামের একটি মেয়েকে, যে ব্যাঙ্গালোর থেকে তার বাসায় এসেছে। এই মেয়েটি হচ্ছে এই সিনেমার প্রধান হিরোইন। বাসায় যাওয়ার পর সেখানে জোরাবার নামের একটা ছেলেকে দেখা যায় এবং জানা যায় যে তাদের দুজনের আগে প্রেম ছিল, আর এখন ছেলেটি চাচ্ছে তিশাকে বিয়ে করতে, কিন্তু তিশা চায় না ছেলেকে বিয়ে করতে। এরপর সেখানে তিশার মা চলে আসে, আর সে অনেক রাতে বাসায় আসাতে তার মা অনেক তাকে বকা দেয় এবং তার সাথে জোরাবারের বিয়ের কথা বলে। তিশা রাজি না হলেও তার মা বলে এবার তাকে বিয়ে করতেই হবে। একটু পরে বাইরে দেখা যায় যে সবাই অনেক মজা করতেছে। তো এই সুযোগে তিশা একটা ট্রাকে করে তার বাসা থেকে পালিয়ে আসে। আর এখানে উল্লেখ্য, এই ব্যাপারটা তার দাদি জানতো, আর সে কোনোভাবেই চাচ্ছিল না জোরাবারের সাথে তাকে বিয়ে দিতে। এবং রাস্তায় সে অনেকের কাছে লিফট চায়, কিন্তু কেউ তাকে লিফট দেয় না। হঠাৎ একটি ছেলে আসে আর তাকে বাইকে লিফট দেয়, এবং এই বাইকের ছেলেটিকে অবশ্যই আপনারা মনে রাখবেন, কেননা এই বাইকের ছেলেটি আসলে কে একদম শেষে গিয়ে খুব সহজেই আপনি বুঝতে পারবেন। তো এরপর ছেলেটি তাকে নামিয়ে দিয়ে চলে যায়, আর তিশা চলে যায় তার বান্ধবীর কাছে। তখন তার মা তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে সে কোথায়। সে বলে সে বিউটি পার্লারে আছে। তখন তার মা বলে এখানে তো আশীর্বাদ শুরু হয়ে গিয়েছে, তুমি জলদি করে আসো। তখন সে বলে 10 মিনিটের মধ্যেই আসছি। আর এই বলে সে ফোন বন্ধ করে সিমটা নষ্ট করে দেয়। তো আপনারা বুঝতেই পারছেন সে নিজেও কিন্তু কম বাউন্ডুলে না। সে দুপায়ে দু রকমের জুতা পরার মতো মেয়ে সে, যার নিজের জীবনটা চলে কোনো পরিকল্পনা ছাড়াই। সে তার বান্ধবীর কথা মতো যেতে থাকে একটা বারাটিয়া ভাষায় থাকতে। যাত্রাপথে সে সেখানকার মানুষ এবং আশেপাশের দৃশ্য দেখে খুব মুগ্ধ হয়। এরপর সে একটা ছেলেকে সাথে নিয়ে সেই জায়গায় চলে আসে। সে উঠে পড়ে একটা ঝঞ্ঝাল ভরা ফ্ল্যাটে, এবং এই বাড়িতে ঢোকার সময় সে অদ্ভুত কিছু ফিল করে। রুমে ঢোকার পর দেখা যায় আগের মালিকের সবকিছু সেখানে রয়ে গেছে। বলা যায় সেও শখের আর্টিস্ট ছিল। অদ্ভুত রকমের আগোছালো ঘরদোর। শেষ পর্যন্ত তিশা সবকিছুই সাফাই করতে শুরু করে। এরপর তিশা সেখানে একটা ছেলের সাথে কয়েকটা ছোট ছেলের ছবি দেখতে পায়। তো এই ব্যাপারটা আমরা আরো সামনে জানতে পারবো। তিশা এখন জানালার পাশ দিয়ে দেখে একজন বৃদ্ধ লোক বাঁশি বাজাচ্ছে, যেটার সুর অনেকটাই মধুর ছিল। এরপর সে সকালে ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য দেখে সে আরো বেশি মুগ্ধ হয়ে যায়। এখন সে দেখে যে একজন মদ বিক্রেতা এসেছে। তার সাথে কথা বলতেই লোকটি বলে, হায় খোদা, এই কাজটা সে কবে করলো? সেই কবে থেকে বলছি একটা বিয়ে করতে। মানে এই লোকটা তিশাকে দেখে ভেবে নিয়েছে ওই ছেলেটা বিয়ে করেছে। আমরা কিন্তু এখনো জানি না ছেলেটা আসলে কে আর ছেলেটার কি নাম। এবং কথায় কথায় সে তিশাকে বলে, তুমি খুব ভাগ্যবতী যে এরকমের একটা স্বামী পেয়েছো। মানে তিশাকে সে ধরে নিয়েছে ওই ছেলেটির ওয়াইফ। এরপর সে নদীর পাড়ে গিয়ে আইসক্রিম খাচ্ছিল। রাতে সে তার দাদিকে ফোন দিয়ে বাসার খোঁজখবর জানতে চাইলে তার দাদি তাকে সবকিছু বলে দেয়। এখন সে তার রুমে যাওয়ার ঠিক একটু পরে রুমে থাকা একটা টেলিফোনে কল আসলে সে সেটা রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একজন বলে, বেচারা জিন বলছি, যে আপনার রুমের পূর্বের বাসিন্দা ছিলাম। আর হ্যাঁ, এই ছেলেটি হচ্ছে এই সিনেমার লিড অভিনেতা। তিশা তখন বলে, কে জিন, কি বলতে চাচ্ছেন? সেই ছেলেটি বলে, চমকে যাননি তো, মজা করছিলাম, ওই রুমে আমিই থাকতাম। কথায় কথায় তিশা বলে, যত দ্রুত সম্ভব আপনি আপনার মালপত্র এখান থেকে নিয়ে যান। সেই ছেলেটি বলে, ওখানের কিছুই এখন আমার না, আপনার যা ইচ্ছা তা ফেলে দিতে পারেন। আমি যখন ওখানে থাকতাম ওইসব আমার সাথেই থাকতো। এখন আপনি ওখানে থাকছেন, এগুলো আপনার সাথেই আছে, মন চাইলে রাখুন অথবা ফেলে দিন। আর এই বলে তাদের মধ্যে এই পর্যন্তই কথাবার্তা হয়। পরদিন থেকে সে নিজেই বাড়ির সব জিনিসপত্র ঠিক করে, আর এভাবেই তার দিন কাটতে থাকে। তো সে যখন তার বইপত্র গোছাচ্ছিল তখন সে পড়ে পাওয়া একটা স্কেচবুক খুঁজে পায়, যেখানে লেখা ছিল প্রথম রাত। আর তিশা জানতে পারে তার আগে এখানে একজন রহস্যময় খামখেয়ালি প্রবণতা সম্পন্ন ভবঘুরে চার্লি নামের একজন এখানে থাকতো। তো এখন আমরা জানতে পারি এই বাসায় যে ছেলেটি থাকতো তার নাম চার্লি, যার নামে কিনা এই সিনেমাটার নামকরণ করা হয়েছে। তিশা তখন এক এক করে পড়তে শুরু করে। আর এখন আমাদের এই গল্পের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় একজন চোর একজনের বাসায় চুরি করতে এসেছে। চুরি করার সময় বাসার লোকটি চোরটিকে ধরে ফেলে। আর এই ছেলেটি হচ্ছে এই সিনেমার লিড অভিনেতা, নাম চার্লি। তো তখন সে চোরকে ছুরির ভয় দেখিয়ে বলে, বল আমি তোকে পুলিশে দেব নাকি আমি নিজে পেটাবো? চোর বলে, স্যার আপনিই মারেন।
তখন সে বলে ছুরি মেরে মোরব্বা বানাবো নাকি তেলে ভাজবো, এবং এভাবেই তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে চার্লি বলে, রান্নাঘরে গিয়ে দেখ মাংস আছে, নিয়ে আয়। এখন তাদের মধ্যে কথাবার্তা বলার পর তারা দুজনে অনেক ক্লোজ হয়ে যায় এবং দেখা যায় চার্লিও তার সাথে চুরি করতে বের হয়। তার আগে তারা দুজন রাস্তায় প্রকৃতির ডাকে সাড়া দেয়। এক পর্যায়ে তারা একটা বাসার উপরে উঠে ভিতরে ঢোকার চেষ্টা করে। চোরটি তখন সেই রুমের মধ্যে কিছু একটা দেখে ভয় পেয়ে যায়, আর সে সেটা লুকানোর চেষ্টা করলে চার্লি দেখে ফেলে এবং সে নিজেও অবাক হয়ে যায়। এরপর ঠিক কি হয় সেটা আমাদের আপাতত দেখানো হয় না, সেটা আপনারা পরেই জানতে পারবেন। এখন আমাদের বর্তমান সিনে নিয়ে আসা হয় এবং তিশা দেখে যে এখান থেকেই তার গল্প শেষ। কিন্তু যেমন জানেন, তিশা অজানাকে জানতে সবসময় একটু বেশি আগ্রহী, আর তাই সে বের হয়ে পড়ে এই গল্পের বাকি অংশ জানতে। সেটা জানতে গিয়ে কি কি ঘটে সেটাই দেখা যাবে এবার। রাস্তায় সে তার বান্ধবীকে সব বলে আর ওই গল্পের সূত্রপাত বের করার সম্পর্কে জানায়। এরপর সেই ছেলেটির সাহায্যে তিশা উসমান চাচার বাসায় চলে আসে এবং বলে, আমি এখানে একটা স্কেচবুক পেয়েছি এবং তাতে একটা গল্প আছে। গল্পের বাকি অংশ জানতে খুব ইচ্ছে হচ্ছে, সেই লোকটার সাথে যদি দেখা করতে পারতাম। উসমান চাচা বলে, গল্পের বাকি অংশ জানার জন্য তো দেখছি তুমি বেশ উতলা হয়ে আছো। সাথে তিনি তিশাকে কিছু আর্ট দেখান যেগুলো কিনা চার্লি এঁকেছিল, আর এসব দেখে তিশা অনেক মুগ্ধ হয়ে যায় এবং ছেলেটির প্রতি সে আরো বেশি ইমপ্রেস হতে শুরু করে। কিন্তু উসমান চাচা এটা বলতে পারে না যে ছেলেটি এখন কোথায় আছে, তবে এটা বলে ছেলেটি ফিরে আসলে সে প্রথমেই ডেভিডের কাছে যাবে। ডেভিডের সাথে দেখা হলে ছেলেটির ব্যাপারে জানতে চায়। তখন ডেভিড একটা পুরনো পত্রিকা দেয় যেখানে লেখা ছিল ছেলেটি মৃত। এতে যেন তিশার মাথায় আকাশ ভেঙে পড়ে। যখন সে মন খারাপ করে চলে যাবে তখন ডেভিড বলে, ভয় পেয়েছিলে নাকি? সে যেখানে থাকতো তুমিও এখন সেখানেই থাকো, তাই না? মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তখন ডেভিড জানায় কত থেকে কত মানুষ যে ওকে খুঁজতে আসে, কেউ বেলজিয়াম থেকে তো কেউ ব্যাঙ্গালোর থেকে। গতকাল কয়েকজন আসলো ওকে মারতে, কিন্তু এই প্রথম কোনো মেয়ে আসলো ওকে খুঁজতে। তিশা যাওয়ার আগে লোকটি বলে, কেউ যে তাকে অধীর আগ্রহে খুঁজছে সেটা কি সে জানে? তখন তিশা হেসে দিয়ে বলে, কি জানি। এরপর তিশা আর ওই ছেলেটি একজনার ছবি স্কেচ নিয়ে মাথাই নামের একটা লোকের কাছে চলে যায়, কিন্তু সে প্রথমে অস্বীকার যায় যে সেটা সে নয় এবং পরে জানতে পারে যে তারা এই ছেলেটিকে মানে চার্লিকে খুঁজছে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় চার্লি ওই লোকটার সাথে নানা রকম মজা করছে। মাথায় তখন বাসায় গিয়ে দেখে চার্লি তার পরিবারের সকলের সাথে হাসি খুশিভাবে ব্যবহার করছে। তার পরিবারের সবাই চার্লির সাথে মজা করছে। মাথায় এসব দেখে একেবারেই অবাক হয়ে যায় এবং যখন মাথায় রুমে আসে তখন চার্লি তাকে বলে, দেখো আগামী উৎসবের আগেই তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে, তখন আমরা সবাই মিলে চার্চে যাব, ঠিক আছে না আনাম্মা? মানে এই মেয়েটির নাম আনাম্মা, আর সে শারীরিকভাবে অসুস্থ। গাড়িতে যাওয়ার পথে রাস্তায় তারা গাড়ি থামিয়ে কথা বলে এবং দেখা যায় সেখানে গাড়ি থেকে নেমে আসে একটা মহিলা যার নাম মরিয়ম। একটু পরে তারা একটা সমুদ্রের মাঝে চলে আসে, কারণ ওই মহিলাটি বলেছিল সে সমুদ্রের মাঝে যেতে চায়। তাকে নিয়ে আসে চার্লি। সেখানে তারা সমুদ্রে মাছ ধরে এবং সেই মাছ কেটে ওই মহিলার জন্মদিন পালন করে। এতে এই মহিলা প্রচুর অবাক হয়, সাথে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা সবাই মিলে সেখানে অনেক মজা করে এবং অসাধারণ কিছু মুহূর্ত কাটায়। তো তারা যখন এদিকে গল্প করছিল তখন মহিলাটি নৌকার এক পাশে দাঁড়িয়ে সবকিছু উপভোগ করছিল, কিন্তু একটু পরে তারা দেখতে পায় মহিলাটি আর নৌকায় নেই। তার মানে বোঝাই যাচ্ছে যে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। আসলে এই মহিলাটার কাহিনী হচ্ছে যে তার স্বামী একজন খারাপ লোক ছিল, যে কিনা তার বউয়ের মাধ্যমে ব্যবসা করে টাকা কামাতো। পরে জানা যায় যে মহিলাটার এইডস হয়েছে। যেমন জানেন আপনারা, এই রোগের তেমন কোনো চিকিৎসাই নেই, তাই যে কয়দিন বাঁচে আর কি। এই জন্য তিনি জীবনটাকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইছিলেন। এর জন্যই চার্লি তাকে এই জায়গায় নিয়ে আসে। আশা করি এবার বুঝতে পেরেছেন। চার্লি তখন চিৎকার দিয়ে তাকে ডাকতে থাকে এবং তখনই আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। মাথায় তখন তাদেরকে বলে যে সেদিন সে চার্লিকে শেষবারের মতো দেখেছে, কিন্তু সে কোথায় আছে সেটা সে জানে না। তো এর পরের দিন সকালে চার্লির বাবা তিশাকে ফোন করে বলে যে আমাদের ভবগুরে তো ফিরে এসেছে, তুমি তো তাকেই খুঁজছিলে তাই না?
দুনিয়া ঘুরে সে আজ ফিরে এসেছে, মানে চার্লির কথা বলছে। এই কথা শুনে তিশা বের হয়ে পড়ে চার্লির খোঁজে। তিশা এইভাবে ছুটে চলা দেখে তার বান্ধবী অবাক হয়ে যায়। তো আমরা বুঝতে পারছি তিশা চার্লিকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে দিয়েছে। চার্লির খোঁজে সে একটা হোটেলে আসে এবং চার্লি এই রুমে আছে ভেবে সে একটা দরজায় নক দেয়। সেখানে চার্লির বদলে অন্য একটা লোক থাকায় তিশাকে দেখে পুরাই অবাক হয়ে যায় যে এত সুন্দরী একটা মেয়ে এখানে আসলো। আর ঠিক সেই সময় তার পাশ দিয়ে চার্লি চলে যায়, কিন্তু তিশা কিছু বুঝে ওঠার আগেই ওই লোকটি তিশাকে রুমের ভিতরে নিয়ে নেয় আর তখনই সে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই তিশা রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে লোকটা নিজে নিজেই দরজা খুলে দেয়। তিশা তখন দৌড়ে যেতে থাকে চার্লির খোঁজে, আর চার্লিও তখন চলে যাবে প্রায়, তাই সে দৌড়ে এসে তার কাছে যেতে শুরু করে। কিন্তু ইতিমধ্যেই চার্লি গাড়ি নিয়ে যেতে শুরু করে, আর চার্লি কিন্তু তাকে দেখে ঠিকই, কিন্তু তিশাকে সে এড়িয়ে যায়। তো এখন কথা হচ্ছে চার্লি কেন তিশাকে ইগনোর করছে, আর কেনই বা সে নিজেকে ধরা দিচ্ছে না, সেটা আমরা সামনেই জানতে পারবো। তিশা এরপর হোটেলে এসে সেই ছেলে থেকে জানতে পারে যে রুম নাম্বার ৬৬-তে সুজনের কাছে এক কলেজের মেয়ের আসার কথা ছিল, আর সুজন ভেবে নিয়েছে আপনি সেই মেয়ে। কথায় কথায় তিশা চার্লির কথা জিজ্ঞাসা করে যে সে আবার কখন আসবে। তখন একটু আগে ঘটে যাওয়া একটা ঘটনা তিশাকে সে বলে। তো আমরা দেখি যে ছেলেটি যখন দাঁড়িয়েছিল তখন একটি লোক তার মেয়েকে নিয়ে এখানে আসে এবং তাকে খারাপ লোকদের হাতে তুলে দেয়, এবং তখনই এই ছেলেটি তাকে দেখে ফেলে। তখন সে দৌড়ে যায় চার্লির কাছে, যেখানে শুয়ে শুয়ে চার্লি গান শুনছিল। ছেলেটি তখন তাকে বলে ওই মেয়ের কথা, তার বাবা তাকে নিয়ে এখানে এসেছে। এতে চার্লি অনেক রেগে যায়, আর রেগে বলে আজকে খবর আছে ওর, চল তো। সে এসে বলে তানিয়া কোথায়? লোকটি বলে ভিতরে আছে স্যার, ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। এতে চার্লি আরো বেশি রেগে যায়, কারণ সে জানে লোকটি কেন তার মেয়েকে এখানে নিয়ে এসেছে। এরপর তাকে অনেক মারে চার্লি। সেও তার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু চার্লির সাথে পেরে ওঠে না। এরপর ভেতরে গিয়ে চার্লি সেই লোকটিকে অনেক মারে এবং তানিয়াকে বাইরে বের করে আনে। সাথে এই লোকটিকে বলে আমি তোর মেয়েকে নিয়ে যাচ্ছি, আমাকে কেউ খুঁজতে এলে তাকে আর কেউ খুঁজে পাবে না। এই বলে সে বাইরে বেরিয়ে আসে এবং যাওয়ার পথে কিন্তু সে তিশাকে দেখেছিল কিন্তু কথা বলেনি। তো তানিয়াকে নিয়ে গাড়িতে করে চলে যায়। পরের সিনে দেখা যায় তিশা গিয়েছে চার্লির বাবার কাছে। তখন তিনি বলেন ওর নাগাল পাওয়া বাতাসকে মুঠে পাওয়ার মতো অবস্থা, যখনই ধরতে যাবে তখনই আঙুল গলে ঠিক বেরিয়ে যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো চার্লি যখন তার কাছে আসে তখন তিনি চার্লিকে বলেছিলেন যে এক রূপসী তাকে খুঁজছে। তো এই কথাটা শুনে তিশা একটু হাসি দেয়। তারা কথা বলার সময় টেলিফোন বাজতে শুরু করে। তিনি বলেন নিশ্চয়ই ওর ফোন। আর এই কথা শুনে তিশার অবস্থান যেন না পাওয়াকে ফিরে পাওয়ার মতো। তিনি বুঝতে পারেন তিশার মনের অবস্থাটা। তারা দৌড়ে যায় ফোনটা ধরতে। তো এরপর বাপ বেটা কথা বলতে থাকেন। কথায় কথায় তিনি বলেন আরে শোন, ওই মেয়েটা এখানে এসেছে। চার্লি বলে কোন মেয়েটা? তিনি বলেন আরে ওই যে ওই দিন তোকে বলেছিলাম না। চার্লি বলে বাবা ওকে বলে দাও আমার দেখা করার সময় এখনো হয়নি, তাকে তুমি অপেক্ষা করতে বলো। তো আমরা বুঝতেই পারছি এই চার্লি ইচ্ছা করেই তিশাকে নাচিয়ে বেড়াচ্ছে, কিন্তু কেন সেটা পরেই জানতে পারবো। এবার তিশা যখনই কথা বলতে যাবে তখনই চার্লির বাস ছেড়ে চলে যাওয়াতে সে চলে যায়। তিশা তার সাথে কথা বলেই যাচ্ছে কিন্তু কাউকে পায় না। এতে তার অনেক মন খারাপ হয়। বাইরে এসে তিনি বলেন ও নিশ্চয়ই ভিন্ন কিছু ভেবে রেখেছে, তা না হলে এরকমের লুকোচুরি কেন খেলছে। তিশা তখন এসব নিয়ে ভেবেই যাচ্ছে। বাসায় গিয়ে দেখে এই চোর শুয়ে আছে। সে বলে আরে তুমি সেই চোরটা না? সে তিশাকে দেখে পালিয়ে যায়। তিশা তাকে ঠিকই ধরে ফেলে। তখন তাকে ওই স্কেচ বুকটা দেখায়। সে বুঝতে পারে এটা কিসের স্কেচ। তিশা তাকে জিজ্ঞাসা করে এই গল্পের পরের অংশটা নেই, কি হয়েছে সেটা আমায় বলো। তখন সে বলতে শুরু করে। তো তারপর দেখা যায় তারা দুইজন সেদিন ছাদে উঠেছিল চুরি করার জন্য। তখন দেখে রুমে কেউ ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। এতে সে খুব ভয় পেয়ে যায় এবং ভয় সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু চার্লি পরে সেটা দেখে ফেলে। এতে সে নিজেও অবাক হয়ে যায়। চোরটি বলে স্যার চলেন ফিরে যাই, কিন্তু সে ফিরে না গিয়ে রুমের মধ্যে লাফ দেয়। মেয়েটি যখন মরতেই যাবে তখন চার্লি তাকে ধরে ফেলে এবং সাথে তাকে বাঁচায়। মেয়েটি তখন ভয়ে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছিল। এরপর চার্লিও তার পিছন পিছন যায়, আর এই সব কিছু চোর উপর থেকে দেখছিল। চার্লি তখন একটা গাড়ি থামিয়ে উঠে পড়ে আর সেই মেয়েটাকে ফলো করে।
আর তখনই আমাদের বর্তমানে নিয়ে আসা হয়, কারণ এর পরে ঠিক কি হয়েছিল সেটা সে জানে না। এই নিয়ে তিশা ভাবতে থাকে যে কিভাবে গল্পের বাকি অংশ সে জানতে পারবে। এরপর চোর তিশাকে ওই বাসায় নিয়ে যায়, যেই বাসায় মেয়েটি মরতে যাচ্ছিল। তখন ওই চোর তিশাকে বলছিল, দিদি আপনি স্যারের কি হন? তখন তিশা কিছু না বলে হেসে চলে যায়। আর সে বুঝতে পারে তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। সে ওই বাড়িতে গিয়ে একজন বৃদ্ধ লোকের মাধ্যমে ওই মেয়ের বর্তমান ঠিকানা জেনে নেয়। পরে সে তার বান্ধবী সারে। তখন তার বান্ধবী বলে, কানির বাড়িতে গিয়েছিলি কেন? তিশা বলে, সেখানে গিয়েছিলাম এই গল্পের শেষটা জানতে। বান্ধবী বলে, একটা গল্প আর একটা মানুষ যাকে জীবনে দেখিসনি তুই, তার জন্য এত পাগল হওয়ার কি আছে? তখন তিশা বলে, এই গল্পে কি আছে সেটা শুধু আমাকেই পাগল বানাতে পারে। এবার বাসে করে সে সেই ঠিকানায় চলে যায় যেখানে কানি থাকতো। সে যেতেই দেখে সেখানে কিছু বাচ্চারা লুকোচুরি খেলছে। তখন সে ওই পিচি মেয়েটাকেও সেখানে দেখে, যাকে কিনা চার্লি সেদিন নিয়ে এসেছিল। তাকে দেখে তিশা একটু হাসে। এবার তার সাথে দেখা হয় কানির। এরপর তিশা তাকে সেই স্কেচবুকটা দেখায় আর বলে গল্পটা ঠিক কি হয়েছিল ওই দিন রাতে। তারপর আর জানা হয়নি, মানে ডিরেক্টলি এটা বুঝাতে চায় এরপর কি হয়েছিল সেটা সে জানতে চায়। তখন কানি বলে, একটা গল্পের শেষটুকু জানতে তুমি এত দূর চলে আসলে? তখন তিশা বলে, ঠিক গল্পের জন্য নয়, এই গল্প যে লিখেছে তার খোঁজে আমি এসেছি। পরের রাতে সবাই সেখানে মিলে ডিনার করে। এই লোকটার নাম হচ্ছে কুঞ্জাপ্পা। এখানে আমরা জানতে পারি তিনি ত্রিশিয়া নামের এক মেয়ের সাথে প্রেম করতেন, কিন্তু আর্মিতে থাকার জন্য তাকে বিয়ে করার সময় পাননি। এরপর তিনি এটাও জানতে পারেন যে সেই মহিলার বাসা যেহেতু নদীর পাড়ে ছিল, তাই এক বিশাল বন্যায় তাদের পুরো এলাকা ভেসে যায়। কিন্তু সেখানে গিয়ে তিনি আর তার দেখা পাননি। পরে সিদ্ধান্ত নেন যে তিনি চিরকুমার থাকবেন। তো বুঝতেই পারছেন কী রকমের ভালোবাসা ছিল তার প্রতি। এরপর বাইরে তিশা তার বান্ধবীর সাথে কথা বলছিল। তখন কানি তাকে বলে, তিশা কাল সকালে আমাদের এক জায়গায় যেতে হবে। পরের দিন তারা বাইকে করে এক জায়গায় যায়। সেখানে তিশা সেই রাতের কথা জিজ্ঞাসা করলে কানি তখন বলতে শুরু করে। তখন দেখা যায় কানি তো বাইকে করে যাচ্ছিল, তার পিছন পিছন চার্লিও তাকে ফলো করে। এবার সামনে গিয়ে তাকে থামিয়ে দেয় এবং বলে, দেখো আমি কেবল তোমাকে সরি বলতেই এখানে এসেছি। আমি জানি অনুমতি ছাড়া কাউকে আত্মহত্যায় বাধা দেওয়াটা আমার কোনো অধিকার নেই, এই কারণে আমি ক্ষমা প্রার্থী। এখন তুমি চলে যেতে পারো। কিন্তু দুর্ভাগ্যবশত কানির বাইক নষ্ট হয়ে যায়। এরপর সে একটু রেগে সামনে এগোয়। এরপর চার্লিও তার পিছু নেয়। সেখানে কিছু ছেলেকে দেখে চার্লি বলে, আমরা ধীরে ধীরে পিছিয়ে গেলেই আমাদের মঙ্গল। আমি এমন তাগড়া 5 জনের সাথে স্লো মোশনে ফাইট করতে পারবো না। এখানে দাঁড়ানো আমাদের জন্য ঠিক হবে না, চলো। এবার চার্লি তার বাইকের চাবি নিয়ে চলে যায়। এতে কানিও তার পিছনে যায়। তখন চার্লি তাকে তারা দেখিয়ে বলে, দেখো কত সুন্দর তারা, আর কত সুন্দর এই পৃথিবী। এইসব না দেখে মরে গেলে জীবনটাই বৃথা। এভাবেই চার্লি তার মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। আর এর জন্য কানি তাকে একটু একটু বিশ্বাস করতে শুরু করে। এবার বাইক কে চালাবে সেটা নিয়ে কথা হচ্ছিল। তো চার্লি নিজেই বাইক চালাবে ঠিক করে। তখন তারা বাইকে করে যেতে থাকে। তারা পাহাড়ি এলাকায় চলে আসে। এখানে চা খাওয়ার সময় চার্লি মজা করে এবং এই জায়গায় কানিকে নিয়ে আসে আর এখানেই থাকতে বলে। তাকে এখানে পেয়ে তারা সবাই মজা করে। সবাই গোসল করছিল, কানি তখন দাঁড়িয়ে দেখছিল। চার্লি তখন এসে ধাক্কা দিয়ে তাকে পানিতে ফেলে দেয়। তখন কানি পুকুরে হাবুডুবু খেতে শুরু করে। পরের দিন সবার সাথে কথা বলার পর চার্লি চলে যাবে। তখন কানিকে বলে, সবচেয়ে কাছের হাসপাতালটাও এখান থেকে 3 ঘন্টার পথ। তার এখানে থাকতেই মন চায় না। দেখো তুমি যদি পারো নতুন জায়গাটার অভিজ্ঞতা নিয়েই দেখো না। এটাকে বলে জীবনের নতুন স্বাদ। হয়তো জীবনের আসল মানেটা তুমি খুঁজে পাবে। আর বুক ভরে নিঃশ্বাস নাও তো একবার। এরপর কানি দেখে চার্লি চলে গেছে। এখন আবার আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। তো এটাই ছিল গল্পের পরের অংশ, যেটার জন্য তিশা এত দূর এসেছে। এসব কিছু শোনার পর চার্লির প্রতি তিশার ভালোবাসা আরো কয়েক গুণ বেড়ে যায়। পরে তারা বাইকে করে ফিরতে শুরু করে। রাতে তিশা তাকে বলে, যাওয়ার পর আবার কতদিন পর এসেছিল সে। কানি তখন বলে, এক রাতে হঠাৎ করে এসে তানিয়াকে রেখে আবার চলে যায়, আর এখনো ফিরে আসেনি। পরের দিন তিশার ঘুম ভাঙলে বাইরে গিয়ে দেখে তার মা এসেছে তাকে নিতে। তিনি বলেন তিনি জানতে পেরেছেন যে তিশা এখানেই আছে। তখন তিশা অবাক হয়। জোরাবার তখন বলে, মা তুমি যাও, আমি তিশাকে নিয়ে আসছি। তখন জোরাবার তিশাকে বলে, এই জায়গাটা তার, তাই না?
তোর যে স্বভাব, ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসাটা অবাক হওয়ার কিছুই না। মানে সেও জানতে পেরেছে তিশা একজনকে খুঁজতে এখানে এসেছে। সামনের 27 তারিখে আমার বিয়ে, সম্ভবত তুই একমাত্র ব্যক্তি যে খবরটা এত দেরি করে পেলি। বিয়েতে তুই থাকবি এই চাওয়াটা কি আমার ভুল বলতো? পরে সে কানিকে বিদায় জানিয়ে চলে যায়। যেতে যেতে তিশা ভাবতে শুরু করে সে হয়তো চার্লিকে হারিয়ে ফেললো। আসলেই কি তাই? সামনেই আমরা এটা জানতে পারবো। তারা একটা বারে গাড়ি থামায় আর সেখানে আমরা চার্লিকেও দেখি। তাদের গাড়ির পাশ দিয়ে চার্লি চলে যায়, কিন্তু তিশা সেটা বুঝতে পারে না। দেখা যায় অনেকগুলো খ্রিস্টান পাদ্রী মহিলাদের তিনি একটা বাসে তুলে দিচ্ছেন। তিশা চলে যাচ্ছে বাসায় আর চার্লি চলে যাচ্ছে সেই পাহাড়ের বাড়িতে। তারা তখন সেখানে আসে। এতে কুঞ্জপ্পা একটুও খুশি হয় না এবং বলে আমি সব কটাকে তাড়াবো এখান থেকে। তখন একজন মজা করে বলে তুমি তাড়িয়ে দেবে, কিন্তু তুমি নিজেই তো পালাচ্ছ। একটু পরে তারা সবাই প্রার্থনা শুরু করে। এসব শুনে সবার মন অনেক হালকা হয়ে যায় এবং কুঞ্জপ্পাও চুপ হয়ে যায়। দেখা যায় কুঞ্জপ্পা বাইরে বসে আছে। চার্লি তখন সেই মহিলাকে কাছে নিয়ে আসে, যার জন্য কিনা কুঞ্জপ্পা আজও বিয়ে করেনি। তখনই তাকে দেখে কুঞ্জপ্পা অনেক অবাক হয়। চার্লি তখন তাকে চুমু দিয়ে চলে যায়। দূরে গিয়ে চার্লি অনেক খুশি হয়, কারণ কুঞ্জপ্পা এতদিন যার জন্য ওয়েট করছিল তার সাথে তার ফাইনালি দেখা করিয়ে দিল। চার্লি তখন সবাইকে দেখায় যে কুঞ্জপ্পা এতদিন যার জন্য ওয়েট করছিল ইনি হচ্ছেন সেই থেরেসিয়া। এতে তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু কুঞ্জপ্পার অনেক মন খারাপ ছিল। এবার বাইরে কানি আর চার্লি কথা বলছিল। কানি তখন বলে তিশা নামের কাউকে চিনো? এখানে এসেছিল, সে 2 দিন ছিল এখানে। কে জানতো তুমি আজকেই চলে আসবে? সে আজ সকালেই চলে গেছে। তুমি তার সাথে কেন লুকোচুরি খেলছো? মেয়েটাকে কেন এভাবে বোকা বানাচ্ছ? চার্লি বলে না, আমি তো কাউকে বোকা বানাচ্ছি না। হ্যাঁ, আমি তিশাকে চিনি, সব জানি। সে আমাকে খুঁজছে, আমার রুমে থেকেছে। সে তার মনে আমার ছবি কেমন এঁকেছে। কানি বলে খারাপ ছবি আঁকলে নিশ্চয়ই তোমাকে খুঁজতে এত দূর আসতো না। একটু পরে সেখানে কুঞ্জপ্পা এসে বলে তাকে দেখে এতটাই চমকে গিয়েছিলাম যে কিছুই বলতে পারিনি। এমনকি সে যা বলছে তাও ঠিকঠাক মতো শুনতে পারিনি। আসলে থ্রেসিয়া যদি জানতো কেউ তাকে পাগলের মতো খুঁজছে, যদি কেউ তাকে বলতো, তাহলে অনেক আগেই হয়তো আমাদের মিলন হতো। চার্লি তার সাথে সম্মতি জানিয়ে তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে চার্লি বের হয় চলে যাওয়ার জন্য। কানি তাকে দেখলে চার্লি বলে চলে যাচ্ছি। ওদেরকে বলতে গেলে আবার কান্নাকাটি শুরু করে দিবে, একটা ঝামেলা হয়ে যাবে। তখন কানি তাকে বাইকে করে রাস্তা পর্যন্ত এগিয়ে দেয় এবং বলে তো তার সাথে দেখা না করার কথাই ভেবেছো তাই না? চার্লি বলে ও আবার শুরু করলে? এত বছরে বাবা আমার কাছে একটা জিনিসই চেয়েছে, আমি যেন মেয়েটার সাথে দেখা করি। কানি বলে বাবার ইচ্ছেটা তাহলে পূরণ করছো না কেন? চার্লি বলে এত সাধারণভাবে তার সাথে কিভাবে দেখা করি বলো? আমাকে এতদিন ধরে খুঁজে যাচ্ছে, সে একটা চমক তো থাকাই চাই তাই না? একমাত্র তখনই আমাদের সাক্ষাৎকারটা স্মরণীয় হয়ে উঠবে। তো কি সেই চমক সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এবার সে বাসে উঠে পড়ে এবং কানিকে বলে শোনো, একটা সিরিয়াস কথা বলি। তিশাকে বলো ও যদি পুরম না দেখে থাকে তাহলে যেন সেখানে চলে আসে। আমি মানুষের ভিড়ে কোথাও মিশে থাকবো। বলো পারবে আমাকে খুঁজে নিতে? এই বলে সে চলে যায়। আর এই কথা কানি ফোনে তিশাকে জানিয়ে দেয়। তাই তিশা সেখানে চলে যায় এবং চারদিক তাকে খুঁজতে থাকে। দেখা যায় সেখানে উৎসব পালন হচ্ছে। আশেপাশে সব জায়গায় সে চারদিকে খুঁজে বেড়ায়, কিন্তু কাউকে পাচ্ছে না। তো একটু পরে দেখা যায় একজন ম্যাজিশিয়ান কাউকে একটা বাক্সে বন্দী করে রেখেছে, আর সেই বাক্সে পেট্রোল ঢেলে দেওয়া হয়। চারদিকে তখন মানুষের খুব ভিড়। যখন আগুন লাগিয়ে দেওয়া হয় তখন সেই বক্সে আগুন লেগে যায়। এতে চারপাশে সবাই চমকে যায়। সবাই ভাবে সেই লোকটি হয়তো আগুনে পুড়ে মারা গেছে। এবার সবাইকে চমকে দিয়ে বেরিয়ে আসে আমাদের সেই চার্লি। তখন সবাই অনেক খুশি হয়, কিন্তু এই তিশা একদম চুপ হয়ে চারদিকে দেখে। সে আসলে ভাবতেই পারেনি চার্লিকে এত সারপ্রাইজলি ভাবে সে দেখতে পারবে। তাহলে এবার তিশাকে দেখে ডাক দেয় চার্লি। তিশা খুশি মনে তার কাছে আসে। চার্লি বলে উৎসবটা চমৎকার তাই না? এবং ইনি আমার উস্তাদ, যিনি বিশ্ববিখ্যাত জাদুকর। এখানে তিশা শুধুই মুচকি হাসে, কিন্তু কিছু বলছে না। সাথে পরিচয় করিয়ে দেয় এ হচ্ছে তিশা। চার্লি তার নাম জানে, এটা দেখে তিশা অবাক হয়ে যায়। এবার তারা লেবুর শরবত খেতে এক জায়গায় বসে। তিশা তখন মজা করে বলে হাই, আমি শ্রুতি। আর এই কথা শুনে চার্লি চুপ হয়ে যায়। তিশা বলে তুমি কি অন্য কাউকে আশা করছিলে নাকি? চার্লি তখন শুধুই হেসে যাচ্ছিল।
তিশা চার্লির দিকে তাকিয়ে মনে মনে অনেক হাসে। চার্লি বলে, তিশার বাড়িটা যেন কোথায় বলেছিলে? তিশা বলে, তিশার বাড়ি আমি চিনি নাকি, আমার বাড়ি পান্ডিতে। এরপর সে হেসে বলে, আচ্ছা তিশাটা আবার কে? সে তোমাকে ছ্যাঁকা দিয়ে পালিয়েছে বুঝি? চার্লি বলে, আমি যেই মেয়েটাকে খুঁজতেছিলাম ভেবেছিলাম সেটাই তুমি। তিশা কোনো রিয়াকশন করে না। হঠাৎ করে চার্লি বলে, তোমাকে একটা সিরিয়াস প্রশ্ন করলে সত্যি করে উত্তর দেবে? তুমি তিশা তাই না? তিশা তবুও স্বীকার হয় না, সে মুখ ঘুরিয়ে নেয়। চার্লি তখন বলে ওঠে, আমাদের কি আবার কখনো দেখা হবে? তখন কি আমরা কেউ কাউকে চিনতে পারবো? কে জানে, চলো একটা ছবি তুলে রাখা যাক। তাই তিশা রাজি হয় চার্লির সাথে ছবি তোলার জন্য। চার্লি ছবি ক্যাপচার করে তিশাকে দিয়ে চলে যায়। কিন্তু সেই ছবি দেখে তিশার সাথে সাথে আমরাও অবাক হই। আসলে আপনাদের মনে আছে হয়তো, তিশা কিন্তু সর্বপ্রথম এই ছেলেটির বাইকেই লিভ নিয়েছিল এবং তখনকার ছবি ছিল এটি। এই ছবি দেখে তিশা আরও আবেগে জড়িয়ে পড়ে আর চারদিকে খুঁজতে থাকে, কিন্তু এত ভিড়ে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই পাশে সে চার্লিকে দেখতে পায় এবং খুব রেগে যায় তার প্রতি। চার্লি এবার মজা করে বলে, শ্রুতি উৎসব কেমন? তিশা তখন রেগে বলে, আমি তিশা। চার্লি বলে, আমি চার্লি। এতে তারা দুজনে অনেক খুশি হয়। তারা দুজন খুব খুনসুটি মজা করে আর এই মজার সাথে সাথেই শেষ হয় সকলের প্রিয় এই অসাধারণ সিনেমাটি। ক্রেডিট রোল হিসেবে তাদের জীবনের একটি নতুন যাত্রার দিকে একসাথে ঘুরে